স্টুডেন্ট, তো আগের ক্লাসে আমরা একমাত্রিক গতিতে যে গতির সমীকরণগুলো প্রকাশ করেছিলাম, তো সেখানে আমরা দুটো পদ্ধতি আলোচনা করেছিলাম। তো একটা পদ্ধতি হচ্ছে এমনি সাধারণ নিয়ম পদ্ধতি, যেটা আমরা বীজগণিতিক পদ্ধতি বলে থাকি, এবং অপর পদ্ধতিটা ছিল লেখচিত্র পদ্ধতি। তো এই গতির সমীকরণের নির্ণয়ের যেটা সর্বাধুনিক পদ্ধতি, সেটা হচ্ছে কলন বিদ্যার সাহায্যে সমীকরণগুলো নির্ণয় করার যে পদ্ধতি, সেটা আধুনিক পদ্ধতি। কলন বিদ্যা বলতে এখানে অবকল এবং সমকল এই দুটো নিয়মে আমরা প্রকাশ করব। অবকল এবং সমকল তোমরা ইতিমধ্যে পড়েছো, তো অঙ্কে পড়েছো, আশা করি জানা থাকবে। তো সেটা আমরা আলোচনা করি। প্রথম যে সমীকরণটা ছিল সেটা কি ছিল না, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, অর্থাৎ যেখানে ভি হচ্ছে কোনো একটি কণার অন্তিম বেগ এবং ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে বেগের বৃদ্ধি অর্থাৎ ত্বরণ, এবং টি হচ্ছে টাইম। তাহলে কোনো বস্তু কণা এ ত্বরণ নিয়ে চললে টি সময় পরে তার অন্তিম বেগ যদি ভি হয়, তাহলে কণার বেগের পরিবর্তনের যে হার, সেই হারটাকে আমরা কি বলি, ত্বরণ বলি। তাহলে এই ক্ষেত্রে এ সমান কি হচ্ছে, ডিভি বাই ডিটি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যেহেতু এখানে কলন বিদ্যার সাহায্যে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোনো একটি বস্তু কণার তাৎক্ষণিক বেগকে হিসাব করছি, যেটা আমরা তোমরা যখন প্রথম আমরা আলোচনা করেছিলাম এই বেগ, তাৎক্ষণিক বেগ, গড় বেগ, তো সেখানে তোমরা এই রাশিটা পেয়েছিলে, যেটা প্রথমে আমরা আলোচনা করেছিলাম না, এই ইজিক্যাল টু কি না, লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল ভি বাই ডেল টি, এটাকে আমরা ডিভি বাই ডিটি আকারে লিখতে পারি। তো এটা হচ্ছে অবকলের প্রকাশের নিয়ম, যেটা কোনো বস্তুর একটি বেগ অথবা ত্বরণকে আমরা তাৎক্ষণিক হিসাবে প্রকাশ করি, অর্থাৎ ক্ষণিক সময়ের অবকাশে তার বেগ কত সেই পরিমাণটা নির্ণয় করা হয়। এটা অসম ক্ষেত্রে, অর্থাৎ অসম ত্বরণের ক্ষেত্রে। তো অসম ত্বরণের ক্ষেত্রে এখানে আমরা সমত্বরণের জন্যই কিন্তু এই সমীকরণগুলোকে প্রকাশ করব। তো কিভাবে প্রকাশ করব না, এখানে দেখো এ সমান যদি ডিভি ডিটি হয়, তাহলে আমাদের কি হবে, ভি সমান ডিভি সমান কি হয়ে যাবে না, এ ইন্টু ডিটি। যেহেতু আমাদের যে সমীকরণগুলো প্রকাশ করা হয়েছে সবই কিন্তু সমত্বরণের রেসপেক্টিভে, সেহেতু এখানে আমরা এ কে সমত্বরণ হিসাবে ধরবো। তাহলে সমত্বরণ যদি হয়, তার মানে প্রত্যেকটা সময়ের অবকাশে বেগের যে পরিবর্তনের হার হবে, অর্থাৎ বেগের লেখচিত্রের যে নতি হবে, সেটা প্রত্যেকবারে কিন্তু একই মান প্রদর্শন করবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ত্বরণের মানের যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, সেহেতু ত্বরণ হচ্ছে এই সমীকরণের রেসপেক্টিভে কিন্তু এখানে ধ্রুবক। তাহলে এখানে পরিবর্তনশীল কারা না, বেগ এবং হচ্ছে সময়, অর্থাৎ সময়ের বৃদ্ধি হচ্ছে এবং বেগের বৃদ্ধি হচ্ছে, কিন্তু ত্বরণের কিন্তু কোনো হ্রাস বৃদ্ধি ঘটছে না। কারণ কি না, এখানে সময়ের ব্যবধানে সমান গতিবেগ কিন্তু আরো বৃদ্ধিপ্রাপ্ত করছে। তো এখানে ডিভির ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ কি না, এখানে আমরা উভয় পক্ষে অবকল নিয়েছি, তাহলে অবকল থেকে আমরা কমপ্লিট মান পাওয়ার জন্য তাকে আমরা সমকল করব। তো এখানে ডিভি এর সমকল, আর এখানে হবে এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটা চলে আসবে সমকলের বাইরে। তাহলে এখানে ডিটি সমকল যদি হয়, তাহলে এখানে ডিভি থেকে আমরা কমপ্লিট মান পাচ্ছি ভি, এবং এখানে এ হচ্ছে যেহেতু ধ্রুবক রাশি, তাহলে ডিটি এর যে সমকল সেটা হবে কি না, টি প্লাস সি, অর্থাৎ এ ইন্টু টি প্লাস সি। এখানে সি হচ্ছে একটি সমকল ধ্রুবক, তো এই টি এর একটা মান নির্দিষ্ট থাকবে। তো এই টি এর মান নির্দিষ্ট করার জন্য আমাদের চলে যেতে হবে বস্তুর স্টার্টিং অবস্থাতে, অর্থাৎ বস্তুটা যখন স্থির অবস্থাতে ছিল সেই অবস্থায়। তাহলে বস্তু যখন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, তখন তার যে সময়ের অবকাশ, সেটাকে আমরা যদি ইউনিট হিসাবে, অর্থাৎ যদি আমরা সময়ের অবকাশটা শূন্য ধরি, তাহলে সেই শূন্য সময়ের অবকাশে তার যে বেগ ছিল, অর্থাৎ যে বেগটা সে তৎক্ষণাৎ লাভ করেছিল, সেটা তার হচ্ছে প্রাথমিক বেগ। তাহলে এখানে শূন্য সময়ের অবকাশে যে তার প্রাথমিক বেগ, সেটা কি, তার ইউ হবে। তাহলে এখানে অর্থাৎ এখানে ভি এর পরিবর্তে কি হয়ে যাবে, ইউ হবে, যখন টি ইজিক্যাল টু জিরো। তো এক নম্বরে যদি আমরা এটা বসাই, তাহলে এখান থেকে আমরা সি এর মান কি পেয়ে যাচ্ছি, ইউ। তাহলে এটাকে আবার সি এর মানটাকে আমরা এক নম্বর সমীকরণে পুট করলে এখান থেকে ফাইনাল ভ্যালু কি পেয়ে যাচ্ছি না, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। দু নম্বর যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে কি না, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানেও ঠিক একইভাবে কোনো কণার বেগ ভি, টি সময়ের সাপেক্ষে সরণ তার কত, এস। তাহলে এখানে এস মানে হচ্ছে সরণের হার। তাহলে সরণের হারটাকে আমরা কিভাবে প্রকাশ করব, ভি দিয়ে। তাহলে ভি ইজিক্যাল টু কি হবে না, ডিএস বাই ডিটি, অর্থাৎ টাইমের রেসপেক্টিভে, অর্থাৎ ক্ষুদ্র সময়ের ব্যবধানে ক্ষুদ্র সরণ কত না, ডিটি রেসপেক্টিভে ডিএস। তাহলে এখানে ভি সেটা ডিএস বাই ডিটি হলে তাহলে কি হবে, ভি।
তাহলে ডিএস বাই ডিটি হলে আমরা ভি এর যে মানটা আমরা পেয়েছি অলরেডি কি না ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এখানে আমরা বসাবো ভি এর জায়গায় ইউ প্লাস এটি। তাহলে এই ডিটিটাকে যদি আমরা কোনাকুনি ওপর সাইডে গুণ করি তাহলে এখান থেকে ডিএস এর মান কত হয়ে যাচ্ছে ইউ ডিটি প্লাস এটি ইন্টু ডিটি। ঠিক একইভাবে আগেরটার মতো এখানে যেহেতু প্রাথমিক বেগ তার একটা মাত্রই প্রাথমিক বেগ ছিল ওই তাৎক্ষণিক সময়ের অবকাশে, তার মানে প্রাথমিক বেগটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং যেহেতু কণাটা সমত্বরণে গতিশীল তাহলে এখানে ত্বরণও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এখানে ইউ আর এ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ইউ আর এ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানে সমকল কার কার রেসপেক্টিভে হবে ডিএস এবং ডিটি রেসপেক্টিভে। তো এখানে ডিটি আর এখানে আছে টি ডিটি, আর বাম দিকে কি আছে ডিএস, তাহলে ডিএস এর সমকল হবে এস, ডিটি এর হবে টি, আর টি এর হবে কত টি ডিটি এর হবে কত না টি স্কোয়ার বাই 2 প্লাস বি হচ্ছে এখানে একটা সমকল ধ্রুবক। তো এখানে আমরা যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করা হয় ধরি তাহলে সেখানে টাইমের অবকাশটা অর্থাৎ সময়ের যে অবকাশ সেটাকে আমরা শূন্য ধরবো, কারণ সময়ের অবকাশ সেখানে থাকে না, কারণ যেহেতু সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে তাহলে সেখানে সময়ের অবকাশ কত শূন্য। তো সেই ক্ষেত্রে ভি এর মান কি হবে না ইউ হবে, অর্থাৎ ভি মানে সেখানে তার অন্তিম বেগটা যেখানে আমাদের টি এর অবকাশ যেখানে শূন্য সেখানে অন্তিম বেগটা কিন্তু প্রাথমিক বেগ হিসাবে ধরা হবে, এবং সেই মুহূর্তে কণার সরণ কি হবে শূন্য হবে, কারণ যেহেতু সে জাস্ট প্রাথমিক বেগে অবস্থানান্তরিত হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অন্তিম বেগ না থাকার কারণে এখানে সরণটা শূন্য হিসাবে ধরা হবে। তাহলে এখানে এই সমীকরণে মানগুলো যদি আমরা বসাই 1 নম্বরে, তাহলে এখান থেকে ফাইনাল যে মানটা আমরা পেয়ে যাচ্ছি সেটা কি না বি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এই কনস্ট্যান্টের মানটা আমরা কত পাচ্ছি 0। তাহলে ফার্দার আমরা এই বি এর মানটাকে 0 বসিয়ে সমীকরণটাকে আমরা ডেভেলপ করলে কি পাচ্ছি না এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 3 নম্বর যে সমীকরণটা ছিল সেটা কি না ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখানে বস্তু কণার বেগ অর্থাৎ বস্তু কণার যে বেগ তাৎক্ষণিক বেগের যে রাশিমালা সেটা আমরা কত পেয়েছি ডিএস বাই ডিটি, এবং তাৎক্ষণিক ত্বরণের যে রাশিমালা আমরা কি পেয়েছি ডিভি বাই ডিটি। তো এই তাৎক্ষণিক ত্বরণের রাশিমালাটাকে একটু ইন্টারচেঞ্জ যদি আমরা করি, অর্থাৎ ডিভি বাই ডিটি কে আমরা আলাদা ফরম্যাটে লিখবো, অর্থাৎ দুটো অবকলের মাল্টিপ্লিকেশন হিসেবে লিখবো। তাহলে এখানে ডিভি বাই একবার ডিএস করলাম আর একবার করলাম কি ডিএস বাই ডিটি। তো এখানে ডিএস ডিএস ক্যান্সেল আউট যদি হয়ে যায় তাহলে আমরা আবার ডিভি বাই ডিটি পেয়ে যাব। তো এখানে ডিভি বাই ডিএস আর ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি এই যে টার্মটা এটা দেখো এটা কাকে ইন্ডিকেট করছে না ভি কে। তাহলে এখানে ফাইনাল যে ভ্যালুটা দিচ্ছে এ ইজ ইকুয়াল টু কি না ডিভি বাই ডিএস ইন্টু ভি, অর্থাৎ ডিএস বাই ডিটির জায়গায় আমরা কি বসাচ্ছি ভি। তাহলে এখান থেকে এই ডিএস টা যদি এর সাথে গুণ হয় তাহলে এদিকে বাম পক্ষে কি হয়ে যাচ্ছে এডিএস আর ডান পক্ষে হয়ে যাচ্ছে ভি ডিভি। তাহলে উভয় পক্ষে যদি আমরা সমকল করি তাহলে এখান থেকে আমরা ফাইনাল ভ্যালু কত পাচ্ছি, যেহেতু এ কনস্ট্যান্ট তাহলে ডিএস এর রেসপেক্টিভে সমকল হলে কি হবে না এএস, এবং ভি ডিভির জায়গা কি হয়ে যাবে ভি স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে এখানে ভি স্কোয়ার বাই 2 প্লাস সি হয়ে যাচ্ছে কি, এখানে সিটা হচ্ছে কি না সমকল ধ্রুবক, অর্থাৎ সি একটা কনস্ট্যান্ট মান। তাহলে এর মানটা বের করতে গেলে কিন্তু আমাকে আবার সেই স্থির অবস্থানের ফরম্যাটে যেতে হবে, অর্থাৎ যাত্রা শুরু যখন সে হয়েছিল তখন তার সরণ কি ছিল শূন্য ছিল, কারণ যা স্টার্টিং এর মুহূর্তে তার সরণ অবশ্যই শূন্য থাকবে, এবং তখন তার বেগটা কি ছিল প্রাথমিক বেগ, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু সেখানে কি বসাতে হবে ইউ। তো এই দুটো মানকে যদি আমরা আগের সমীকরণে বসাই তো এখান থেকে সি এর মান কত হয়ে যাচ্ছে মাইনাস ইউ স্কোয়ার বাই 2। তো আবার ওই সি এর মানটাকে আমরা যদি 1 নম্বরে বসাই তো সেখান থেকে আমাদের মানটা কত হয়ে যাচ্ছে এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2 মাইনাস সি এর জায়গায় বসছে কি না মাইনাস ইউ স্কোয়ার বাই 2। তাহলে এখান থেকে ফাইনাল ভ্যালু কত হয়ে যাচ্ছে না মাইনাস ইউ স্কোয়ার বাই 2। তাহলে 2as ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে 2 লসগু যদি হয় তাহলে এখানে 2টা এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে 2as ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখানে ফাইনালি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে না ইউ স্কোয়ার প্লাস 2as। তো এবার আমরা এই যে গতিগুলো এতক্ষণ যে সমীকরণটা আলোচনা করলাম, যতগুলো সমীকরণ গতির আলোচনা করলাম সবই কিন্তু ভূপৃষ্ঠের সরলরৈখিক গতি অথবা ভূপৃষ্ঠের স্পর্শরত অবস্থাতে কোনো গতি বা ভূপৃষ্ঠের সমান্তরালরত অবস্থাতে কোনো গতি। এবার যদি ভূপৃষ্ঠের সাপেক্ষে আমরা উলম্ব গতিকে বিচার করি, অর্থাৎ উলম্ব গতি বলতে এখানে দু ধরনের গতি হতে পারে, একটা ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বগামী অথবা ভূপৃষ্ঠের দিকে নিম্নগামী। তো উলম্ব বলতে ভূপৃষ্ঠের সঙ্গে লম্ব রেখে যে গতিকে আমরা এখানে দেখাবো। তো প্রথমে আমরা এই গতিকে আলোচনা করতে গেলে আমাদের যে ত্বরণটা এখানে আসবে সেটা হচ্ছে কি না অভিকর্ষজ ত্বরণ। তো ওই অভিকর্ষজ ত্বরণের মান
আমরা জানি যে কত হয় এসআই বা সিজিএস ইউনিটে। অভিকর্ষ ত্বরণ কাকে বলে সেটাও আমরা জানি, তবু একবার আমরা আলোচনা করে নিই। অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায় না, আমরা জানি প্রত্যেকটা গ্রহেরই নিজস্ব একটা টান আছে, তেমন পৃথিবীরও একটা নিজস্ব টান আছে, যে টানটা আর কিছুই না, একটা বল, অর্থাৎ এই বলটাকে আমরা কি বলি, অভিকর্ষ বল। তো পৃথিবী এই অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত যত বস্তু বা বস্তু কণা আছে সমস্ত বস্তু কণাকে তার কেন্দ্রের দিকে সবসময় কি করে না, আকর্ষণ করে। তো কোনো একটি বস্তু কণাকে যদি আমরা উপর দিকে ছেড়ে দিই সেটা কি হয়, অবাধে পতনশীল অবস্থায় থাকে। অর্থাৎ উপর থেকে যদি আমরা কোনো একটি বস্তু কণাকে ছেড়ে দিই তাহলে অবাধে অর্থাৎ বিনা বাধায় যখন সে পড়ে তখন তার মধ্যে যে ত্বরণের সৃষ্টি হয় সেই ত্বরণের জন্য দায়ী হয় কিন্তু পৃথিবীর অভিকর্ষ বল। অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ বলের রেসপেক্টিভে এই ত্বরণ সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু আমরা ওই পার্টিকুলার ত্বরণটাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি, যেটাকে আমরা স্মল জি দিয়ে ইন্ডিকেট করি। তো এই স্মল জি এর মানটা আমরা কি করে নির্ণয় করবো না, স্মল জি এর মানটা হচ্ছে gm/r², অর্থাৎ জি যেখানে হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবক, আর এম মানে হচ্ছে পৃথিবীর ভর, আর r² মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো এই দুটো মানকে যদি, এই তিনটে মানকে যদি আমরা বসাই তাহলে এখান থেকে জি এর মান আমাদের কত হয়, সিজিএস এ 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এসআই তে হয় 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই গেল অভিকর্ষ ত্বরণের মান। তো অভিকর্ষ ত্বরণের প্রভাবে যখন কোনো একটি বস্তু কণা অর্থাৎ পৃথিবী থেকে ভূপৃষ্ঠ থেকে যখন কোনো বস্তুকে উলম্বভাবে উপর দিকে ছাড়া হয়, অথবা উপর থেকে কোনো বস্তুকে যখন নিচের দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে যখন ছাড়া হয়, তাহলে সেক্ষেত্রে যে ত্বরণটা ক্রিয়াশীল হয় সেটা কিন্তু অভিকর্ষজ ত্বরণ। এবং সেখানে সেই কারণে কিন্তু এই সমীকরণগুলো আরেকবার রিনুয়াল করতে হবে, অর্থাৎ যে সমীকরণগুলো আমরা এ দিয়ে প্রকাশ করেছিলাম তাহলে সেখানে কিন্তু জি দিয়ে রিপ্লেস হয়ে যাবে, কারণ যেহেতু অভিকর্ষ ত্বরণের মান এখানে ঢুকছে। তো এই দুটো কেস হবে, একটা হচ্ছে যখন কণাটার গতি হবে নিম্নমুখী। তো প্রথমে যখন কণাটার গতি হবে নিম্নমুখী, তো সেক্ষেত্রে দেখো নিম্নমুখী মানে হচ্ছে কোনো কণাটা অভিকর্ষ ত্বরণের সাপেক্ষে কিন্তু নামছে, অর্থাৎ নিম্নমুখী বলতে এখানে ভূপৃষ্ঠের দিকে যখন কোনো কণা নামছে তাহলে সেক্ষেত্রে তার অভিকর্ষ ত্বরণের সাপেক্ষে নামছে, মানে কি অভিকর্ষ ত্বরণের দিকে নামছে, সেই জন্য জি এর মানটা হবে কি সবসময় ধনাত্মক। আর যখন কোনো একটি বস্তু কণাকে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে ওপর দিকে ফিঁকবো তাহলে সেক্ষেত্রে কিন্তু বস্তু কণার যে ত্বরণ যে লাভ করবে সেটা হবে কি না অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে, তাহলে সেখানে অভিকর্ষ ত্বরণের মানটা কি হয়ে যাবে, -জি, অর্থাৎ কি হয়ে যাবে, ঋণাত্মক মান সেখানে দেখা যাবে। তাহলে ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে জি এর মান হবে নেগেটিভ এবং নিম্নমুখী গতির ক্ষেত্রে জি এর মান হবে কিন্তু পজিটিভ। তাহলে সমীকরণগুলোতে যদি আমরা বসাই তাহলে এখানে নিম্নমুখী গতির ক্ষেত্রে সমীকরণগুলো কি হবে না, ভি ইজিক্যাল টু ইউ প্লাস জিটি। তাহলে প্রথম সমীকরণটা কি না, ভি ইজিক্যাল টু ইউ প্লাস জিটি, আর দ্বিতীয় সমীকরণটা এইচ ইজিক্যাল টু কি হবে না, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হচ্ছে সেকেন্ড সমীকরণটা হলো। তৃতীয় সমীকরণটা কি হবে না, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা তো গেল আমাদের নিম্নমুখী গতির ক্ষেত্রে। এখানে দেখো এই যে যেটা আমরা এইচ বলে এখানে উল্লেখ করছি এটা কিন্তু আগের সমীকরণে এস দিয়ে লেখা ছিল, অর্থাৎ যেখানে আগের সমীকরণে ছিল সরণ সেটাই হয়ে যাচ্ছে ঊর্ধ্বমুখী সরণ অথবা উচ্চতা বা গভীরতা। তাহলে এখানে কিন্তু এটা দুটো জিনিস রিপ্লেস করা হলো, একটা হচ্ছে এ কে জি দিয়ে রিপ্লেস করা হলো এবং এস কে এইচ দিয়ে রিপ্লেস করা হলো। এবার কণাটার গতি যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে ঊর্ধ্বমুখীর ক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের যে ডাইরেকশন তার বিপরীত দিকে যেহেতু কণাটা গতিশীল হচ্ছে তাহলে ত্বরণের মান কি হয়ে যাবে, নেগেটিভ হবে। তাহলে এই ক্ষেত্রে যে সমীকরণগুলো চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে না, ভি ইজিক্যাল টু ইউ মাইনাস জিটি, যেহেতু এখানে মাইনাস চিহ্নটা জি এর জন্য হচ্ছে, তার এইচ ইজিক্যাল টু কি হয়ে যাবে, তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এবং ভি স্কোয়ার হয়ে যাবে কি না, ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এই গেল আমাদের অভিকর্ষ ত্বরণের পক্ষে বা বিপক্ষে হচ্ছে কণার গতি সমীকরণের প্রকাশ। তো এবার আমরা এই সমীকরণ থেকে কয়েকটি বিশেষ ক্ষেত্র আলোচনা করব। তো প্রথম ক্ষেত্রটা কি না, বস্তুর দ্বারা সর্বাধিক উচ্চতায় আরোহণ যখন করে, অর্থাৎ কোনো একটি বস্তুকে যখন আমরা উপর দিকে ফিকে দিই বা উপর দিকে যখন আমরা তুলি কোনো একটি বলের প্রভাবে, তাহলে সেক্ষেত্রে বস্তু সর্বাধিক উচ্চতা, অর্থাৎ এমন তো নয় যে বস্তুটা পৃথিবীর বাইরে চলে যাবে, তাহলে পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় বস্তুটা একটা সর্বোচ্চ উচ্চতা লাভ করে, অর্থাৎ তার মধ্যে যত বেশি আমরা বল প্রয়োগ করবো তার উচ্চতা ধীরে ধীরে বাড়বে। তো সেই যাই হোক, সেই কারণে কি হয় না, বস্তুটা একটা সর্বাধিক উচ্চতা লাভ করে,
সেই উচ্চতা লাভের ক্ষণিকের মধ্যেই কিন্তু বস্তুটা আবার প্রত্যাবর্তন করে পৃথিবী পৃষ্ঠের দিকে ধাবিত হতে থাকে। তাহলে এখানে বস্তুটা যখন সর্বাধিক উচ্চতাতে গেল তখন তার একটা প্রাথমিক বেগ ছিল, যে বেগটাকে আমরা ইউ হিসাবে ধরবো, এবং ওপরের দিকে যখন সে ছোঁড়া হলো তার তাহলে বেগটা তাহলে কি হবে, ইউ হবে। এবং সর্বোচ্চ উচ্চতা যখন পৌঁছালো সেই মুহূর্তে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় জাস্ট পৌঁছানোর মুহূর্তে কিন্তু তার গতি হয়ে যাবে শূন্য, অর্থাৎ সেটা গতিহীন হয়ে পড়বে। এবং তারপরে যখন সে আবার নিচের দিকে নামবে তখন অভিকর্ষ ত্বরণের কিন্তু বিপরীত দিকে অভিকর্ষ ত্বরণের পক্ষে সে নামতে থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে না, আমাদের যে নিচের দিকে যখন নামবে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে না, এখানে কিন্তু আমাদের যে বস্তুর যে বেগ অর্থাৎ বস্তুর যে অন্তিম বেগ বলতে এখানে বস্তুটা যখন পৃথিবীতে এসে স্পর্শ করবে তখন বস্তুটা আবার স্থির হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে বস্তুর অন্তিম বেগ কি হবে, সবসময় শূন্য হবে। তাহলে অন্তিম বেগ যদি শূন্য হয়, এখানে যদি আমরা সর্বোচ্চ উচ্চতার মানটাকে ক্যাপিটাল এইচ হিসাবে ধরি, তাহলে আমাদের প্রথম যে লাস্ট যে সমীকরণটা ছিল ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, অর্থাৎ এখানে মাইনাস জিটা কেন নেওয়া আছে না, এখানে আমরা বস্তুটাকে ছুঁড়েছিলাম কোন দিকে না, অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে, অর্থাৎ ছোঁড়ার মুহূর্তে বস্তুটার যে ডাইরেকশন ছিল সেটা কোন দিকে না, অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে। সেই জন্য কিন্তু এখানে জি এর মানটা নেগেটিভ ধরা হয়েছে, কারণ আমাদের বলের পরিপ্রেক্ষিতে বস্তুর যে গতি লাভ করেছে সেই গতির রেসপেক্টিভে কিন্তু এখানে ক্যালকুলেশন করা হচ্ছে, এবং তার রেসপেক্টিভে কিন্তু অভিকর্ষ ত্বরণের মানের অভিমুখ নির্ণয় করা হবে। তাহলে আমরা যেহেতু ওপর দিকে ছুঁড়েছিলাম বস্তুটাকে, তাহলে এখানে জি এর মানটা কি হবে, নেগেটিভ, কারণ অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে আমরা তুলেছিলাম বস্তুটাকে। তার মানে এখানে ফাইনালি এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এখানে আমরা ভি এর মানটাকে 0 বসাবো, কারণ অন্তিম যে বেগটা সেটা পৃথিবীর পৃষ্ঠে যখন চলে আসবে তখন বস্তুটা স্থির হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে অন্তিম বেগ শূন্য। এবং প্রাথমিক বেগ ছিল কি ইউ, এবং তার যে উচ্চতা ছিল সর্বোচ্চ উচ্চতা সেটা কি এইচ, তাহলে এখানে ইউ 0 স্কোয়ার সমান কি হয়ে যাবে, ইউ স্কোয়ার মাইনাস 2g ক্যাপিটাল এইচ। তাহলে এখানে ক্যাপিটাল এইচ এর মান কি হয়ে যাবে, ইউ স্কোয়ার বাই 2g। অর্থাৎ কোন একটি বস্তুর প্রাথমিক বেগ এবং অভিকর্ষ ত্বরণের যদি মান আমাদের জানা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে বস্তুর সর্বোচ্চ উচ্চতা সেটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। তো এবার সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে কি না, সর্বাধিক উচ্চতা আরোহণকালে তার সময়কালটা কত ছিল, অর্থাৎ যখন সে সর্বাধিক উচ্চতায় পৌঁছালো তখন তার সময়টা কত ছিল, অর্থাৎ সেই মুহূর্তে তার সময়টা সে কত নিয়েছিল। তাহলে ধরা যাক সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে তার টি সময় লাগে, তাহলে ক্যাপিটাল টি সময় লাগে আমরা ধরে নিলাম। তাহলে এখানে একটা সমীকরণ যেটা ছিল ভি ইজিক্যাল টু ইউ মাইনাস জিটি, অর্থাৎ এখানে মাইনাস কেন, ঠিক একইভাবে যেহেতু বস্তুর গতির অভিমুখ হচ্ছে অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে, সেহেতু এখানে কিন্তু জি এর মান প্রতি ক্ষেত্রেই কিন্তু নেগেটিভ হিসাবে ধরা হবে। তাহলে এখানে ভি ইজিক্যাল টু ইউ মাইনাস জিটি সমীকরণে আমরা যদি বসাই, ভি এর মান 0 হবে, তার কারণ অন্তিম বেগ এখানে 0। তাহলে এখান থেকে আমাদের মানটা কত যাচ্ছে, টি ইজিক্যাল টু ইউ বাই জি, অর্থাৎ কোন একটি বস্তুর প্রাথমিক বেগ এবং যদি আমরা অভিকর্ষ ত্বরণের মানটা জেনে থাকি তাহলে আমাদের ওই সর্বোচ্চ উচ্চতা পৌঁছাতে তার কত সময় লেগেছে সেটা কিন্তু আমরা খুব অনায়াসে বের করতে পারবো। তৃতীয় যে অংশটা সেটা হচ্ছে কিনা সর্বাধিক উচ্চতা থেকে অবতরণের সময়কাল, অর্থাৎ সর্বাধিক উচ্চতা থেকে যখন পৃথিবী পৃষ্ঠে সে যখন এসে পৌঁছালো তখন তার কত সময় লাগলো। তাহলে আগের যেটা আমরা নির্ণয় করলাম সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে যখন সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো তার সময়কাল সেটা। এবার এটা হচ্ছে বিপরীত দিকে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে সে যখন নিচের দিকে নামতে থাকবে পৃথিবী পৃষ্ঠে ছোঁয়া পর্যন্ত তার সে কত সময় নিয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে ধরা যাক সর্বোচ্চ উচ্চতা এইচ থেকে প্রাথমিক অবস্থানে ফিরে আসতে তার সময় লাগলো টি ড্যাশ, আমরা একটা আলাদা টি ড্যাশ হিসেবে ধরে নিই। তো এই ক্ষেত্রে আমরা যে সমীকরণটা ইউজ করবো সেটা হচ্ছে কি না এইচ ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই সমীকরণে আমাদের কি বসবে, তাহলে এখানে ইউ তো 0 হবে, কারণ ইউ কেন 0 হবে, যেহেতু বস্তুটা স্থির অবস্থান থেকে আবার পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে। তাহলে বস্তুটা যদি স্থির অবস্থান থেকে পৃথিবীর দিকে ধাবিত হয় তাহলে সেখানে তার প্রাথমিক বেগ অর্থাৎ স্থির অবস্থা থেকে যেহেতু শুরু হচ্ছে তাহলে তার প্রাথমিক বেগ কি হবে, 0 হবে। তাহলে এখানে ইউ 0 হবে এবং এখানে টি স্কোয়ারের জায়গায় এখানে টি ড্যাশ স্কোয়ার লিখবো। এবং এইচটা নেগেটিভ কেন ধরা হয়েছে, কারণ এখানে আমাদের উচ্চতা যখন ক্যালকুলেশন করি তখন পৃথিবী পৃষ্ঠ থেকে উপর দিকে আমরা ধনাত্মক উচ্চতা ক্যালকুলেশন করি, যখনই আমাদের উপরি পৃষ্ঠ থেকে নিচের দিকে উচ্চতা আমরা ক্যালকুলেশন করবো তাহলে সেটা উচ্চতার পরিবর্তে হয়ে যাবে গভীরতা। তাহলে এখানে গভীরতাটা বোঝাতে কিন্তু এখানে নেগেটিভ এইচ কথাটা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে এইচ এর যে মানটা কি হয়ে যাবে মাইনাস ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে ফাইনাল যে ভ্যালুটা আমরা কত পেয়ে যাচ্ছি না
টি ড্যাশের স্কোয়ার সমান 2h/g। এবার দেখো আমাদের যে আমরা যে এইচ এর যে মানটা পেয়েছিলাম একদম ফার্স্ট সমীকরণ থেকে, সেটা হচ্ছে কি না h সমান u²/2g, অর্থাৎ h বলতে এখানে কি সর্বোচ্চ উচ্চতার যে মানটা। তাহলে এইখানে আমাদের এইচ এর জায়গাতে যদি আমরা এই মানটাকে বসাই তাহলে এখান থেকে ভ্যালুটা হয়ে যাচ্ছে কত না 2/g ইন্টু u²/2g। তাহলে এখান থেকে 2 কেটে গেলে কি হয়ে যাচ্ছে ফাইনাল ভ্যালুটা u²/g²। তাহলে এখানে টি ড্যাশ ইজিক্যাল টু কি হয়ে যাচ্ছে u/g। এখানে একটা জিনিস খুবই মিল, সেটা হচ্ছে কি না সর্বাধিক উচ্চতা আরোহণকালে তার সময়কাল এবং সর্বাধিক উচ্চতা থেকে প্রত্যাবর্তনকালে তার সময়কাল দুটোই কিন্তু একই মান, অর্থাৎ টি এবং টি ড্যাশ এর মান কিন্তু দুটোই সেম। তাহলে এখানে যদি আমরা নির্ণয় করি যে সুতরাং বস্তুটা পৃথিবী পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে আবার সর্বোচ্চ উচ্চতা থেকে যখন পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে তাহলে তার মোট কত সময় লাগছে। তাহলে মোট কত সময় লাগছে, যেহেতু আমাদের টি হচ্ছে কি না তার আরোহণকালের সময় এবং টি ড্যাশ হচ্ছে প্রত্যাবর্তনের সময় এবং দুটোই যেহেতু মান একই ধরছে, তাহলে এখানে আমরা কি করব দুটোকে ডবল করব, অর্থাৎ টি প্লাস টি ড্যাশ এর মান কত হয়ে যাবে তাহলে টি 2 ইন্টু u/g, অর্থাৎ 2u/g। যেহেতু দুটোরই মান u/g, তাহলে এখানে টি আর টি ড্যাশ এর ভ্যালু যেহেতু সেম, তাহলে এখান থেকে টোটাল যে সময়কাল অর্থাৎ যাত্রা শুরু থেকে প্রত্যাবর্তন পর্যন্ত তাদের যে টোটাল সময়কালটা সেটা কত হয়ে যাবে না 2u/g। এইটাকে আমরা আর একটা সমীকরণ দিয়েও প্রকাশ করতে পারি, অর্থাৎ এই যে প্রত্যাবর্তনের যে টোটাল সময়টা সেই সময়টাকে আমরা আর একটা সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি ডাইরেক্টলি। সেটা হচ্ছে কি না যে h ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এই সমীকরণে আমরা বসে কি করে বের করব না, এখানে দেখো যেহেতু বস্তুকণাটা যাত্রার কালের পূর্বে অবস্থানে যখন ফিরে আসে, তাহলে বস্তুটা যখন তার পূর্বের অবস্থানে ফিরে আসে সেখানে কি হবে না তার ফাইনাল বেগ তো 0 হবে। তাহলে সেই সমীকরণটা নেওয়ার কোনো আবশ্যকতা নেই এখানে। এখানে আমাদের কি উচ্চতাটাও 0 হবে, তার কারণ কি দেখো এখানে যেহেতু উচ্চতাটাকে সরণ হিসাবে ধরা হয়েছে, তাহলে আমরা অলরেডি জানি আমাদের জ্ঞাতার্থে আছে যে কি না কোনো একটি বস্তু যদি প্রাথমিক অবস্থান থেকে যাত্রা শুরু করে আবার পুনরায় তার প্রথম অবস্থানে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে কি হয় সরণের মান সবসময় 0 হয়। তাহলে এখানে উচ্চতা যেহেতু সরণেরই একটি পরিপূরক রাশি, তাহলে এখানে সরণের মান যদি 0 হয় তাহলে উচ্চতা 0 হবে, যেহেতু বস্তু তার আগের অবস্থানে ফিরে আসছে। তাহলে এখানে এইচ এর মানকে আমরা 0 বসাবো আর ইউর মান অলরেডি থাকবে, কারণ বস্তু একটি প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল। কেবলমাত্র অন্তিম বেগ 0 হবে, যেহেতু অন্তিম বেগের রাশিমালার কোনো আবশ্যকতা নেই এখানে, সেহেতু এখানে এটাকে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এবার এখানে টি ড্যাশটাকে আমরা ধরবো মোট সময়, অর্থাৎ তার প্রাথমিক অবস্থান থেকে যাত্রা শুরু করে প্রত্যাবর্তন কাল পর্যন্ত মোট সময়, অর্থাৎ যাওয়া এবং আসা মিলিয়ে মোট সময়টাকে যদি আমরা টি ড্যাশ হিসেবে ধরি তাহলে এখান থেকে ফাইনাল ভ্যালুটা কত হয়ে যাচ্ছে না, এখানে আমরা এইচ এর জায়গায় 0 বসাবো, ইউ টি ড্যাশ হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে টি ড্যাশ এর মান কত হয়ে যাচ্ছে 2u/g, যেটা আমরা আগে সমীকরণ ভাগ করেছিলাম একবার যাত্রাকালে একবার প্রত্যাবর্তন কালে। তো এটা তোমরা ডাইরেক্টলি কিন্তু বের করতে পারো যে টোটাল আমাদের সময় কত লাগে কোন একটি বস্তু সর্বোচ্চ উচ্চতায় আরোহণ থেকে তার প্রত্যাবর্তনে যে মোট সময়কাল অর্থাৎ সময়ের যে অবকাশ। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে কিনা একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাতে তার কত সময় লাগে, অর্থাৎ যে কোনো র্যান্ডামলি কোনো উচ্চতা, কোনো সর্বোচ্চ উচ্চতাও নয় বা কোনো সর্বনিম্ন উচ্চতা নয়, ইন্টারমিডিয়েট কোনো একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাতে গেলে তাহলে কোনো একটি বস্তুর কত সময় সে টাইম নেয় সেটা কি করে বের করবো না, সেটাও কিন্তু আমাদের h ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার সমীকরণ থেকে প্রকাশ পাবে। তাহলে এখান থেকে আমরা এটাকে এক সাইডে করে নিয়ে এখানে দেখো টিটা যেহেতু ভ্যারিয়েবলস, অর্থাৎ টি এর রেসপেক্টিভে আমরা যদি সিধর আচার্য অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে টি এর মানটা কত হয়ে যাচ্ছে না হাফ 1/g ইন্টু ইউ প্লাস মাইনাস ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এখানে প্লাস মাইনাস কেন দেওয়া আছে, প্লাসটা হচ্ছে নিম্ন গতির ক্ষেত্রে অর্থাৎ যখন অভিকর্ষ ত্বরণের অভিমুখে গতিশীল হবে এবং মাইনাসটা হচ্ছে ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু উভয় দিকে গতি হচ্ছে তাহলে সেখানে টোটাল যে টাইমের মানটা সেটা কত হয়ে যাচ্ছে না টি ইজিক্যাল টু 1/g ইন্টু ইউ প্লাস মাইনাস ইউ স্কোয়ার মাইনাস 2gh। যে কোনো উচ্চতায় বেগ, তাহলে এটা যেমন যে কোনো উচ্চতায় সময় আমরা নির্ণয় করলাম, তাহলে যে কোনো উচ্চতায় বেগ নির্ণয় করতে গেলে রাশিমালাটা কি না ভি স্কোয়ার সমান কি ছিল আমরা পেয়েছিলাম ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে ভি ইজিক্যাল টু কি হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gh, যেখানে প্লাস চিহ্নটা কি না ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে বোঝাচ্ছে এবং নেগেটিভ চিহ্নটা হচ্ছে নিম্নমুখী গতির ক্ষেত্রে কিন্তু বোঝাচ্ছে এখানে।
প্রক্ষেপ ও প্রত্যাবর্তনের বেগ। তাহলে নেক্সট পয়েন্ট হচ্ছে কি না প্রক্ষেপ এবং প্রত্যাবর্তনের বেগ। তাহলে মনে করো প্রক্ষেপের বেগ হচ্ছে ইউ। প্রক্ষেপ বলতে এখানে প্রাথমিক বেগ অর্থাৎ যে বেগ নিয়ে বস্তুটি গতিশীল হচ্ছে প্রথমে, তাহলে সেটা হচ্ছে প্রক্ষিপ্ত বেগ বা প্রক্ষেপ বেগ, সেটাকে আমরা ইউ ধরলাম। এবং প্রত্যাবর্তনের বেগ অর্থাৎ যে বেগ নিয়ে বস্তুটা ফিরে আসছে, তাহলে সেটাকে যদি আমরা ভি ধরি এবং মোট সময় যদি আমাদের টি ড্যাশ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে সূত্র আমরা পেয়েছিলাম ভি ইজিক্যাল টু কি ইউ মাইনাস জি টি, তাহলে সেখানে আমরা বসাবো ভি ইজিক্যাল টু ইউ মাইনাস জি টি ড্যাশ। এবার টি ড্যাশ এর মানটা আমরা অলরেডি পেয়ে গেছি 2u/g, তাহলে এখান থেকে ফাইনাল মানটা কত হয়ে যাচ্ছে না u মাইনাস জি ইন্টু 2u/g। তাহলে এখান থেকে ভি ইজিক্যাল টু কি হয়ে যাচ্ছে না ভি ইজিক্যাল টু মাইনাস ইউ। অর্থাৎ এখানে দেখো বস্তুটার প্রক্ষেপ্ত বেগ এবং হচ্ছে প্রত্যাবর্তনের বেগ দুটোরই মান কিন্তু সমান। তবে এখানে বলে রাখি যে প্রত্যাবর্তনের বেগটা ক্যালকুলেশন করা হবে সেটা কিন্তু স্থির অবস্থায় পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ বস্তুটা যখন ভূপৃষ্ঠে এসে স্পর্শ করবে ঠিক তার আগের মুহূর্তে যত বেগ ছিল সেই বেগের মানটা এবং সে যে বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল দুটো বেগের মান কিন্তু একই হবে। অর্থাৎ তার যে চিহ্নিত মান অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালুটা একই হবে, কিন্তু তার চিহ্নটা বিপরীত দিকে হবে। যেহেতু আমাদের বেগ আমরা জানি ভেক্টর রাশি, তাহলে এটা অভিমুখের উপর ডিপেন্ডেন্ট, তাহলে যেহেতু অভিমুখটা উভয়ের বিপরীত দিকে, তাহলে এখানে মাইনাসের মানটা হবে নেগেটিভ এবং এদের দুজনের যে আক্ষরিক মান সেটা হবে কিন্তু একই। তবে এটা কি বললাম না, এটা মনে রাখার বিষয় না, যে বেগটা আমরা এখানে ক্যালকুলেশন করবো অর্থাৎ যে অন্তিম বেগটা এখানে ভি হিসাবে ধরা হয়েছে, এটা কিন্তু সেই বেগ যখন কি না বস্তুটা ঠিক তার ভূপৃষ্ঠে স্পর্শ করার আগের মুহূর্তে যে বেগ লাভ করেছিল সেই বেগের মানটা। এখান থেকে আমরা বিশেষ কিছু বোধমূলক কোশ্চেন জানবো, সেটা হচ্ছে কি না আরো অনেক কোশ্চেন আছে তোমরা নিজেরা বই থেকে পড়বে, তো এখানে আমি তিনটে আজকে আলোচনা করছি। সেটা হচ্ছে কি না প্রথম আলোচনার বিষয়টা কি না, কোনো একটি বস্তুতে আমাদের কোশ্চেন আসতে পারে যে কোনো একটি বস্তুতে যদি সমদ্রুতি থাকে অর্থাৎ সমদ্রুতি সম্পন্ন কোনো একটি বস্তুর মধ্যে কণার বেগ সমান নাও হতে পারে, অর্থাৎ সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তুতে কিন্তু বেগের মানটা সমবেগ নাও হয়ে অসমবেগ হতে পারে। তাহলে এরকম একটা উদাহরণ সহ ব্যাখ্যা দাও। তো এক্ষেত্রে বলে রাখি যেহেতু আমাদের দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, তাহলে দ্রুতির মান কেবলমাত্র কিন্তু তার নিউমেরিক্যাল ভ্যালুর উপর নির্ভরশীল, অর্থাৎ তার অতিক্রান্ত পথের দৈর্ঘ্যর উপর নির্ভরশীল, কোনো প্রকার কিন্তু অভিমুখের উপর ডিপেন্ডেন্ট নয়। কিন্তু অপরপক্ষে বেগ যেহেতু ভেক্টর রাশি, তো বেগের কিন্তু মানের সাথে সাথে একটা নির্দিষ্ট অভিমুখের ওপরও কিন্তু নির্ভরশীল, অর্থাৎ নির্দিষ্ট অভিমুখের বিপরীত দিকে যদি আমরা বেগকে ক্যালকুলেট করি তাহলে তার মান সবসময় ঋণাত্মক হবে। তাহলে এখানে আলোচনাটা কি হবে না, আমরা সমদ্রুতি বলতে কাকে বোঝায় না, সমান সময়ের অবকাশে যখন সমান দূরত্ব অতিক্রম করে কোনো কণা, তখন আমাদের সেই কণার গতি, সেই কণার যে দ্রুতি, সেই দ্রুতিটাকে আমরা কি বলি না সমদ্রুতি। তাহলে এক্ষেত্রে গতিশীল কণা অভিমুখ পরিবর্তন হতে পারে, অর্থাৎ সমদ্রুতিতে থাকা সত্ত্বেও কিন্তু কোনো কণা অভিমুখ পরিবর্তন হতে পারে। আর যদি অভিমুখ পরিবর্তন হয় তাহলে কিন্তু সেখানে কোনোভাবেই সমবেগ কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে না। তাহলে প্রত্যেকটা মুহূর্তে তার বেগের যেহেতু অভিমুখ পরিবর্তন হচ্ছে, সেহেতু কি তার স্পর্শক বরাবর যদি আমরা একটা লাইন টানি তাহলে সেক্ষেত্রে আমাদের বেগের ডাইরেকশন কিন্তু প্রতি ক্ষেত্রে আলাদা হবে। একটা উদাহরণ হিসেবে যদি আমরা ধরি কোনো একটি বস্তু বৃত্তীয় গতিতে গতিশীল হচ্ছে, অর্থাৎ একটি কণাকে কেন্দ্র করে গতিশীল হচ্ছে, তাহলে সেই অবস্থায় তার দ্রুতি সমান হলো কিন্তু প্রতি মুহূর্তে তার বেগের মান, অর্থাৎ যেহেতু প্রত্যেকটা পয়েন্টে তার বেগ পরিবর্তন হচ্ছে, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টে যদি আমরা স্পর্শক আঁকি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু দেখবো যে বেগের যে ডাইরেকশন সেটা কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে। আর বেগের ডাইরেকশন যখন বারবার পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, বেগের মানটা প্রতিবারে ধনাত্মক অথবা ঋণাত্মক, ধনাত্মক অথবা ঋণাত্মক এই মান হচ্ছে। তাহলে সেখানে কিন্তু কখনই আমরা বলতে পারবো না যে বেগটা সমবেগ, তাহলে সেখান থেকে প্রতি মুহূর্তে কিন্তু বেগটা অসমবেগ হচ্ছে। কিন্তু এখানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু কণার দ্রুতি সমান আছে, যেহেতু প্রতিটা সময়ের অবকাশে কিন্তু সে সমান দূরত্বই কিন্তু অতিক্রম করছে। তাহলে এই ধরনের কেস আমরা কোথায় আলোচনা করবো না, যখন কোনো একটি বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান হবে তখন তার যদি সমদ্রুতি সে থাকে তাহলেও কিন্তু তার বেগটা সবসময় অসমবেগী হবে। 2 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে কিনা কোনো দ্রুতিযুক্ত বস্তুর বেগ শূন্য হতে পারে কি, অর্থাৎ দ্রুতি থাকলেও কিন্তু কোনো বস্তুর বেগ শূন্য হতে পারে। তাহলে এটা আমরা কি করে আলোচনা করব না, আমরা এখানে বলে রাখি যেহেতু দ্রুতি আমাদের অতিক্রান্ত দূরত্বের উপর নির্ভরশীল এবং বেগ হচ্ছে সরণের উপর নির্ভরশীল, তাহলে অতিক্রান্ত দূরত্ব কিন্তু কখনোই কোনো বস্তুর দ্বারা
শূন্য হয় না। তার কারণ কি? তার কারণ কি না, কোনো একটি বস্তু যখন প্রাথমিক অবস্থান থেকে যাত্রা শুরু করে তখন সে অলরেডি কিন্তু একটা দূরত্ব অতিক্রম করতে শুরু করে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কিন্তু কোনো বস্তুর ক্ষেত্রে কখনোই যেহেতু শূন্য হয় না, সেই জন্য কোনো বস্তুর দ্রুতি কিন্তু কখনোই শূন্য হতে পারে না। আমাদের অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হতে পারে না, তাহলে সেক্ষেত্রে আমাদের দ্রুতির মান কিন্তু শূন্য হওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু এখানে যদি কোনো একটি বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান অভিন্ন হয়, অর্থাৎ যদি প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মান সেম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বস্তুর সরণ শূন্য হবে। কারণ বস্তুর সরণ হচ্ছে কেবলমাত্র দুটো অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের উপর নির্ভরশীল হয়। তাহলে সরণ যদি শূন্য হয় সেক্ষেত্রে কিন্তু বস্তুর বেগের মানও কিন্তু শূন্য হবে, কারণ বেগ ডাইরেক্টলি সরণের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ সরণের পরিবর্তনের হার কিন্তু বেগ ইন্ডিকেট করে। তাহলে সরণ যদি শূন্য হয় তাহলে কোনো বস্তুর বেগ কিন্তু শূন্য হবে। তাহলে এখান থেকে বলা যাচ্ছে কিনা দ্রুতি থাকা সত্ত্বেও কিন্তু কোনো বস্তুর বেগ শূন্য হতে পারে। তাহলে এটা কোন ক্ষেত্রে সম্ভব না, যখন কোনো একটি বস্তু তার কিছুটা পথ অতিক্রম করার পরে সে আবার তার প্রাথমিক অবস্থানে ফিরে আসবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সরণ শূন্য যেহেতু, তাহলে বেগ শূন্য হবে, কিন্তু তার দূরত্ব যেহেতু থাকে সেহেতু কিন্তু হবে বস্তুটার একটা নির্দিষ্ট দ্রুতি থাকবে। থার্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি না, বেগ শূন্য হলেও ত্বরণের বর্তমান থাকে, অর্থাৎ বেগ শূন্য হলেও কিন্তু কোনো একটি বস্তুর ক্ষেত্রে ত্বরণ থাকে। তাহলে সেরকম ব্যাখ্যা কি হবে না, কোনো একটি বস্তুকে যদি আমরা ঊর্ধ্বমুখে ছুঁড়ে দিই, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে ছুঁড়ে দিই, তাহলে সর্বোচ্চ উচ্চতায় যখন সে পৌঁছাবে তখন সেই কিছু মুহূর্তের জন্য তার কিন্তু বেগ শূন্য হয়ে যাবে, কারণ কিছু মুহূর্তের জন্য সেই বস্তু কণাটা স্থির হয়ে যাবে। তাহলে সেই স্থির অবস্থানে যেহেতু বেগ শূন্য হবে, কিন্তু তার মধ্যে কিন্তু অভিকর্ষজ ত্বরণ ততক্ষণে বর্তমান থাকবে, কারণ অভিকর্ষজ ত্বরণ বস্তুটা পৃথিবী পৃষ্ঠের যে কোনো অবস্থানে থাকা সত্ত্বে কিন্তু তার উপর অভিকর্ষজ ত্বরণ সবসময় ক্রিয়াশীল হবে। তাহলে বস্তু সর্বোচ্চ অবস্থানে পৌঁছানো সত্ত্বেও কিন্তু তার উপর অভিকর্ষ ত্বরণের মান ক্রিয়াশীল থাকবে, কিন্তু সেই অবস্থানে বস্তুর বেগটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এই ব্যাখ্যার দ্বারা আমরা বলতে পারি যে কোনো বস্তুর ক্ষেত্রে বেগ শূন্য হলেও কিন্তু তার অভিকর্ষ ত্বরণের মান থাকতে পারে। সেটা কোন ক্ষেত্রে না, কোনো বস্তুকে যখন আমরা ঊর্ধ্বমুখে ভূপৃষ্ঠ থেকে উপর দিকে ছুঁড়বো, অর্থাৎ প্রক্ষিপ্ত করব। তাহলে এই গেল কিছু বিশেষ কোশ্চেনের আলোচনা। তো এরকম কোশ্চেন আরো বইয়ে আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং নিজেরা আলোচনা করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। থ্যাংক ইউ।